প্রত্যেক বোর্ডই চায় ইন্ডিয়া ক্রিকেট টিমের সাথে একটা হলো সিরিজ খেলার জন্য। প্রায় প্রত্যেক দেশেই অনুরোধ করে ইন্ডিয়া ক্রিকেট টিমের সাথে একটা ম্যাচ খেলার জন্য। ক্রিকেট দুনিয়ায় বিসিসিআই এতটাই পাওয়ারফুল এবং বড় যে আইসিসিও এর কাছে কিছু না। বিসিসিআই পুরো দুনিয়ার সব থেকে বড় এবং পাওয়ারফুল। কার দিক থেকে বিসিসিআইয়ের আশেপাশে কোনো ক্রিকেট বোর্ড নেই, কিন্তু আজ থেকে 30 বছর আগে বিসিসিআইয়ের কিছু ছিল না, এবং কি প্র্যাকটিস করার জন্য যে বল কেনার প্রয়োজন সেই বল কেনার টাকা পর্যন্ত ছিল না। 1983 সালে যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে ঘরে এসেছিল, সেই ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন করার পর্যন্ত টাকা ছিল না। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিসিসিআই এত বড় হলো কি করে? বিসিসিআই এত বড় হওয়ার কারণ হলো মাত্র দুটো টিকিট। হ্যাঁ, ঠিকই শুনেছো, বিসিসিআই এত বড় হওয়ার কারণ হলো মাত্র দুটো টিকিট। আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আইসিসি কি এবং আইসিসির কাজ কি, তারপর আমরা জানবো বিসিসিআই কি এবং বিসিসিআই এত বড় হলো কি করে। প্রথমে আমরা জানবো যে আইসিসি কি। আইসিসি কি আমরা সবাই জানি ক্রিকেটের জন্ম দেয় ইংরেজরা এবং রুলস আর রেগুলেশন সব তৈরি করে ইংরেজরা। তো যখন প্রায় প্রত্যেক দেশ এই ক্রিকেট খেলা শুরু করে তখন রুলসের ব্যাপার নিয়ে একটা গন্ডগোল শুরু হয়। তখন আইসিসি গঠন করে যে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে আইসিসির তখন নাম থেকে, এবং ওটা 1909 সালে। তারপর 1965 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নাম দেয়, আর এর হেডকোয়ার্টার আছে আরব আমিরাতে। আইসিসির কাজ কি? আইসিসির কাজ হলো রুলস ঠিকঠাক ফলো হচ্ছে কিনা এটা দেখা এবং নতুন নিয়ম তৈরি করা। যখন কোনো দুটো দেশের মধ্যে খেলা হয় তখন সেখানে আম্পায়ার দেওয়া, রুল ঠিকঠাক ফলো হচ্ছে কিনা এটা দেখা এবং র্যাঙ্কিং ম্যানেজ করা, নাকি তাদের রেভিনিউতে সামিল হওয়া। যখন আইসিসির রেভিনিউ তখন আসে যখন আইসিসি কোনো টুর্নামেন্ট হোস্ট করে, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। যখন এরকম টুর্নামেন্ট হোস্ট করে তখন আইসিসি রেভিনিউ আসে। এগুলোতে যা প্রফিট আসে সেই প্রফিটকে সবাইকে শেয়ার করে দেওয়া, এবং সব থেকে বেশি প্রফিট শেয়ার দিতে হয় বিসিসিআইকে। এখন আমরা জানবো বিসিসিআই কি। বিসিসিআই হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, যার ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া, যেটা 1926 বা 1928 সালে বানানো হয়। আর বিসিসিআই এর কাজ হলো রঞ্জি ট্রফি, আইপিএল ও আইডব্লিউ এর মতো টুর্নামেন্ট হোস্ট করা। পরে 1926 সালে ইন্ডিয়াকে আইসিসি পারমিশন দেয় যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। এরপর ইংরেজরা ক্রিকেটকে প্রমোট করার জন্য তারা 1975 সালে ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, এবং সেই ওয়ার্ল্ড কাপে ফাইনাল সিরিজে ভালো ফল পাওয়াতে তারা আরও একটি ওয়ার্ল্ড কাপ হোস্ট করে 1979 সালে, এবং তারা ঠিক করে যে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর তারা একটি ওয়ার্ল্ড কাপে হোস্ট করবে। এবং সেই সময় যত যা টুর্নামেন্ট হতো সব ইংল্যান্ডেই হোস্ট করতো। ইংল্যান্ড ছাড়া অন্য কোনো ক্ষমতা ছিল না যে ক্রিকেটের কোনো টুর্নামেন্ট বা কোনো ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। তো এরকম করে দিন যেতে থাকে, দিন কাটতে থাকে। তারপর 1983 সালের ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ক্রিকেট টিমের চেঞ্জ হয়, যেখানে প্রায় প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই ম্যাচ হেরে যেত এবং 1983 সালের ওয়ার্ল্ড কাপে একের পর এক ম্যাচ জিততে থাকে। এবং আরেকটা সব থেকে বড় ব্যাপার হয় যে সেমিফাইনালে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের টিমকে সেমিফাইনালে হারিয়ে দেয়। এটা একটা প্রত্যেক ভারতীয়দের কাছে গর্বের বিষয় যে ইংল্যান্ডের মতো টিমকে সেমিফাইনালে হারিয়ে দেয়। তো সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রয় ইংল্যান্ডে ছিল এবং সে চাইছিল যে এই ম্যাচটি সরাসরি দেখার জন্য। তো তখনকার দিনে এনপিকে সালভে ছিল বিসিসিআই প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আর সিদ্ধার্থ শঙ্কর রয় ছিল একজন রাজনীতিবিদ। তো সে কোনো কাজসূত্রে গিয়েছিল ইংল্যান্ডে এবং সে চাইছিল যে ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে। তখন সে এনপিকে সালভেকে ফোন করে যে এই ম্যাচটি দেখার জন্য একটা টিকিটের প্রয়োজন, তখন একটা টিকিট কি পাওয়া যাবে? তখন এনপিকে সালভে বলে যে আমরা ফাইনালে উঠেছি, আমরা ফাইনাল খেলবো, তো আমরা কেন টিকিট পাবো না? অবশ্যই আমরা টিকিট পাবো। তখন এনপিকে সালভে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে ফোন করে এবং বলে যে আমাদের দুটো টিকিটের প্রয়োজন। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুটো টিকিট তো দেয়নি, উল্টে এনপিকে সালভেকে অনেক অপমান করে। আর তখন এনপিকে সালভে তখন মনে মনে চিন্তা ভাবনা করতে থাকে যে এরপর ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হোস্ট করবে। আর তখনকার দিনে এই চিন্তা করাটাই ছিল পাগলের মতো চিন্তা করা, কারণ বিসিসিআইয়ের কাছে তখন কিছুই ছিল না, টাকা পয়সা অত কিছুই ছিল না। তো এই চিন্তাটা ছিল একটা পাগলের মতো চিন্তা। তো যাই হোক, এরপর ফাইনালের দিন আসে যেখানে ফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর অলরেডি ওয়েস্ট ইন্ডিজ তারা দুটো ওয়ার্ল্ড কাপ নিজেদের নাম করে রেখেছে। এমনকি সবাই প্রায় প্রত্যেক ভারতীয় আশা কেউ করেনি যে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমকে হারিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপও একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেয় কপিল দেবের মতো প্লেয়ার বা আমাদের ইন্ডিয়ার টিমের প্লেয়াররা, যেখানে 183 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে। 183 রান মাত্র 60 ওভারে করতে হবে। কিন্তু আমাদের ইন্ডিয়ার টিমের যা প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স দেয় এবং কপিল দেবের অসাধারণ পারফরমেন্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ 140 রানে অল আউট হয়ে যায় এবং সেই ওয়ার্ল্ড কাপটি ইন্ডিয়া টিম জিতে নেয়। সেই ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন করার পর্যন্ত টাকা ছিল না। তখন লতা মঙ্গেশকর একটা ফ্রি কনসাল্টের আয়োজন করে এবং সেই কনসাল্ট থেকে 20 লাখ টাকা আয় হয়। আর সেই পুরোপুরি টাকাটা বিসিসিআইকে দিয়ে দেয় এবং সেই টাকা নিয়ে বিসিসিআই ক্রিকেট প্লেয়ারদের স্যালারি দেয় এবং আদার্স খরচা ম্যানেজ করে।
তো এরকম করে দিন কাটতে থাকে। এরপর এনপিকে সালভে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে এবং কথা বলে যে কী করে ক্রিকেটকে তারা ইংরেজদের কাছ থেকে বাইরে নিয়ে আসবে। তো এরপর যখন আইসিসির মিটিং হয়, সেই আইসিসির মিটিংয়ে এনপিকে সালভে প্রস্তাব রাখে যে প্রোগ্রামগুলো হোস্ট হবে সেটা যেন বিভিন্ন দেশে হোস্ট হয়। তো এই কথা শুনে ইংল্যান্ডের প্রেসিডেন্ট বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা আইসিসির চেয়ারম্যান অনেক রেগে যায়, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সাপোর্ট করতে থাকে যে হ্যাঁ এটা একটা ভালো ব্যাপার, যে এরপরে যে ওয়ার্ল্ড কাপগুলো হবে সেটা যেন অন্য দেশে অন্য দেশে হোস্ট হয়। ক্রিকেট বোর্ড অনেক প্রেসারের মধ্যে পড়ে যায় এবং সেই প্রেসারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি হয়ে যায় এবং ঠিক হয় যে 1987 সালের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ও পাকিস্তান দুজনে মিলে হোস্ট করবেন। তো আমরা সবাই জানি যে একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন, যেখানে প্লেয়ারদের স্টের জন্য টাকার প্রয়োজন, ট্রাভেলিংয়ের জন্য টাকার প্রয়োজন, অনেক মাঠে ক্যামেরাম্যান কমেন্টেটর, তো ওভারঅল দেখা গেলে অনেক টাকার প্রয়োজন। তো যেটা বিসিসিআইয়ের কাছে অত টাকা তখনকার দিনে ছিল না। তখন এনপিকে সালভে কী করে চাঁদা নেওয়া শুরু করে। যেহেতু এনপিকে সালভে একজন রাজনীতিবিদও ছিল, আবার ভালো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল এবং তার অনেক রাজনীতিবিদের সাথে হাত থাকাতে, অনেক বিজনেসম্যানের হাত থাকাতে সে অনেক জনের কাছে চাঁদা তোলা শুরু করেন। প্রেসিডেন্ট ছিল রাজীব গান্ধী, তো রাজীব গান্ধীও কিছুটা সাপোর্ট করে। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় যে তারা কোনো টাকা পয়সা দিতে পারবে না। তখন মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির সাথে এনপিকে সালভের যোগাযোগ হয় এবং ধীরুভাই আম্বানি বলে যে 6 কোটি টাকা পারলে আরও টাকা নেবে, যদি শর্ট পড়ে তাহলে আরও টাকা নেবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের পরিবর্তে রিলায়েন্স কাপ নাম দেয় যেন, মানে টাইটেল স্পন্সরের জন্য এই টাকা দিচ্ছে। তো এই কথা শুনে এনপিকে সালভে রাজি হয়ে যায়। তো ওই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ক্রিকেট টিম ফাইনালে তো উঠতেই পারেনি, ফাইনালে অনেক আগেই হেরে যায়। তো সেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বা বিসিসিআইয়ের অনেক লস হয়। ওইদিকে সাউথ আফ্রিকার ক্রিকেট টিম প্রায় 21 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে চলেছিল, কারণ আইসিসি তাদেরকে ব্যান করে রেখেছিল। আইসিসি ব্যান করার কারণ হলো তারা আইসিসিকে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড বলেছিল যে তাদের টিমে যত যা প্লেয়ার খেলবে সব সাদা চামড়ার প্লেয়ার খেলবে এবং যাদের সাথে ম্যাচ খেলবে তারাও যেন সাদা চামড়ার হয়। তো এই কারণে আইসিসি তাদেরকে ব্যান করে রেখেছিল। পরে আলী বেকার সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়াতে সেই ব্যান থেকে তারা খারিজ হয় এবং তারা ইন্ডিয়া ক্রিকেট টিমের সাথে সিরিজ খেলার জন্য ইন্ডিয়াতে আসে। আর যেহেতু 21 বছর পর সাউথ আফ্রিকার ক্রিকেট টিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে চলেছিল, তো সেই কারণে ওই ম্যাচের হাইপ অনেকটাই বেশি ছিল সাউথ আফ্রিকাতে, কারণ তারা 21 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে চলেছিল। তখন আলী বেকার ইন্ডিয়ান ক্রিকেট প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে ফোন করে, হ্যাঁ তখনকার দিনে ক্রিকেটের প্রেসিডেন্ট ছিল, বিসিসিআই প্রেসিডেন্ট ছিল জগমোহন ডালমিয়া। তো জগমোহন ডালমিয়াকে আলী বেকার ফোন করে বলে যে এই ম্যাচের এই সিরিজের ব্রডকাস্টিং রাইটিং তারা কিনতে চেয়েছে, তারা কত টাকা নেবে। তখন জগমোহন ডালমিয়া জানায় যে আমরা কোনো টাকা নিই না, আমরা দূরদর্শন নামের একটি টিভি চ্যানেলকে টাকা দিই। তখন আলী বেকার বলে যে ভাই তোমাদের ব্রডকাস্টিং রাইটিং, তোমাদের টাকা নেওয়ার কথা নাকি তোমাদের টাকা দেওয়ার কথা। তো এই কথা শুনে জগমোহন ডালমিয়া হাইকোর্টে কেস করে এবং সেই কেসে জিতেও যায় পড়েন। তারপর সাউথ আফ্রিকার একটি স্টেট চ্যালেঞ্জকে 2 লাখ টাকা ডলারে এই সিরিজের ব্রডকাস্টিং রাইটিং বিক্রি করে এবং সেটা হয় বিসিসিআইয়ের প্রথম ব্রডকাস্টিং রাইটিং ইনকাম। আর সেই সময় মনমোহন সিং ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ছিল, তো ইন্ডিয়াকে গ্লোবালাইজেশন ঘোষণা করে। তখন অনেক বিদেশি কোম্পানি ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করতে থাকে এবং তাদের প্রোডাক্ট লঞ্চ করতে থাকে। তো তাদের প্রোডাক্টকে লোকের কাছে পাঠানোর জন্য অ্যাডের প্রয়োজন ছিল। তখনকার দিনে স্যাটেলাইটের দ্বারা ক্রিকেটই ছিল বেশি দেখানো, সরাসরি ক্রিকেটই ছিল, তাই তারা ক্রিকেট ম্যাচে অ্যাড দেখাতে শুরু করে। এবং ব্রডকাস্টিং রাইটিংয়ের পাওয়ার কতটা তো বিসিসিআই বুঝতে পারে যখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইন্ডিয়ায় ম্যাচ খেলতে আসে, ইংল্যান্ড ক্রিকেট টিম ইন্ডিয়াকে একটা সিরিজ খেলতে আসে। সেই সিরিজের যে ম্যাচগুলো হবে, তো TWN নামের একটি টিভি চ্যানেলকে প্রায় 6 লাখ টাকা ডলারে বিক্রি করে, 6 লাখ টাকার ডলারের বিক্রি করে এবং দূরদর্শন নামের যে টিভি চ্যালেঞ্জকে 5 লাখ টাকা করে দিত প্রত্যেক ম্যাচ দেখানোর জন্য। সেই দূরদর্শন নামের টিভি চ্যালেঞ্জটাই 1999 থেকে 2004 পর্যন্ত 240 কোটি টাকা দিয়েছিল, 240 কোটি টাকা দিয়েছিল। তো এই করতে চলতে থাকে, ম্যাচ খেলতে থাকে। তো এই করে 2006 পর্যন্ত 650 কোটি টাকার মালিক হয় বিসিসিআই, আর এখন 25,000 কোটি টাকার মালিক, প্রায় 25,000 কোটি টাকার মালিক। 2008 সালে বিসিসিআই একটা ব্রহ্মাস্ত্র লঞ্চ করে যার নাম IPL। আর আমরা দেখেছি IPL খেলার সময় আমাদের ইন্ডিয়ার দর্শকরা আর কোনো টুর্নামেন্ট দেখতে পছন্দ করে না, আর কোনো বড় টুর্নামেন্ট দেখতে পছন্দ করে না, কারণ যখন আমাদের ইন্ডিয়াতে IPL শুরু হয় প্রায় একটা উৎসব পালন করা হয়।
তো আমরা দেখেইছি, আমরা রিসেন্টলি দেখেছি এক একটা প্লেয়ারকে 27 কোটি 26 কোটি টাকা দিয়ে কিনেছে। ঋষভ পন্থকে 27 কোটি টাকা দিয়ে কিনেছে, শ্রেয়াস আয়ারকে 26 কোটি টাকা দিয়ে কিনেছে। তার মানে বুঝতেই পারো আইপিএল থেকে কি রোজগার হয়, যেখানে একটা বল করাতে বিসিসিআই প্রায় 39 লাখ টাকা ইনকাম করে, এক ওভারে প্রায় 1 কোটি টাকা, 1 কোটি টাকারও বেশি ইনকাম করে, আর একটা ম্যাচে প্রায় 118 কোটি টাকার মতো ইনকাম হয়। তার মানে বুঝতেই পারছেন যে আইপিএলে বিসিসিআই কত কোটি টাকা রোজগার করে। এবং কি 1923 থেকে 1987 সাল পর্যন্ত ব্রডকাস্টিং রাইটিং বিক্রি করে 48,390 কোটি টাকায়। তো তার মানে বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়াতে আইপিএল কতটা ফেমাস, কতটা ক্রিকেট কতটা ফেমাস। তো এই কারণে বিসিসিআই প্রায় আজ 25,000 কোটি টাকা মালিক।